নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। আজ 11 জুন বৃহস্পতিবার, আর এই মুহূর্তে রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। রাজনীতি থেকে দুর্নীতি, হামলা থেকে হাই ভোল্টেজ নাটক, দিনভর কাঁপানো 25টি চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির আমরা। দেখে নিন এক ঝলকেই আজকের হেডলাইন। বাংলায় নতুন মন্ত্রিসভায় দপ্তর বন্টন সম্পন্ন। তাপস রায়ের ঘোষণা, টাটা গ্রুপকে বাংলায় ফিরিয়ে আনা প্রথম অগ্রাধিকার। কেন্দ্রের 4000 কোটি টাকার গ্রামীণ উন্নয়ন প্রকল্পে অনুমোদন পশ্চিমবঙ্গে। পিএমএজি প্রকল্পে 10 লক্ষ নতুন বাড়ি তৈরির প্রস্তুতি। তৃণমূলে সাংসদদের বিদ্রোহ নিয়ে জোর জল্পনা, 19 সাংসদের তালিকা ঘিরে বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর ঐক্য ছবি ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা। শতাব্দী রায়ের বিস্ফোরক মন্তব্যে তৃণমূলের অন্দরে টানাপোড়েন সামনে। নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে দীর্ঘতম সময়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন। এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রীর মোদীর বিশেষ ভাষণ দেশজুড়ে আলোচনায়। মোদীর বক্তব্য, জনগণই আমার কাছে ঈশ্বরের রূপ। 12 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের কর্মসূচিও উদযাপন। অমিত শাহের দাবি, পারফরমেন্সের রাজনীতি নতুন ভারতের পরিচয়। উত্তর ভারতে বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। দিল্লিতে তাপপ্রবাহ থেকে স্বস্তি, আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস। কেরল, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি। উত্তরপ্রদেশের 63 জেলায় বৃষ্টির সতর্কতা জারি। দেশজুড়ে বর্ষার অগ্রগতি নিয়ে আইএমডির নজরদারি অব্যাহত। তেলেঙ্গানায় 12 জুনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা। বাংলার গ্রামীণ সড়ক নির্মাণে 1000 কোটি টাকা বরাদ্দ। কৃষি উন্নয়নে 1700 কোটি বিনিয়োগ অনুমোদন। গ্রামীণ কর্মসংস্থান ও পেনশন প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ। দেশের বিভিন্ন অংশে বজ্রপাত ও প্রবল হাওয়ার ঝুঁকি নিয়ে আইএমডি সতর্ক। বর্ষা দুর্বল হওয়ার আশঙ্কায় কৃষি খাতের ওপর নজর অর্থনীতিবিদদের। বিকশিত ভারত 2047 লক্ষ্য নিয়ে এনডিএর নতুন জোরালো বার্তা। বাংলার শিল্পায়ন, কেন্দ্রীয় বরাদ্দ, রাজনৈতিক পুনর্গঠন আজকের সবচেয়ে আলোচিত 3 বিষয়ক। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেওয়ার পর অবশেষে মন্ত্রীদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব বন্টন করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে আগামী 5 বছরে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম কোন মন্ত্রীর অধীনে চলবে তা স্পষ্ট হয়ে গেল। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অর্থ দপ্তর ও শিল্প দপ্তর। অর্থ দপ্তরের দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত, যিনি রাজ্যের বাজেট, করনীতি, উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ এবং আর্থিক পরিকল্পনার নেতৃত্ব দেবেন। অন্যদিকে শিল্প দপ্তরের দায়িত্ব পেয়েছেন তাপস রায়, যার উপর রাজ্যের নতুন শিল্প আনা, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের বড় দায়িত্ব বর্তাবে। দপ্তর বন্টনের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে নতুন সরকার শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দিতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বাংলায় শিল্পায়ন নিয়ে যে বিতর্ক ছিল তা নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হতে পারে বলে মনে করা হচ্ছে। তাপস রায় ইতিমধ্যেই জানিয়েছেন যে বড় শিল্পগোষ্ঠীগুলিকে পশ্চিমবঙ্গে বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করা হবে। এর মধ্যে টাটা গ্রুপকে পুনরায় রাজ্যে আনার প্রসঙ্গ উঠে এসেছে, যা রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই ক্ষেত্রেই বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্ত্রিসভার এই দপ্তর বন্টন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং আগামী দিনের সরকারের নীতিগত দিক নির্দেশনারও ইঙ্গিত দেয়। কোন খাতকে কতটা গুরুত্ব দেওয়া হবে তার একটা প্রাথমিক ছবি এখান থেকেই পাওয়া যাচ্ছে। এখন নজর থাকবে নতুন মন্ত্রীরা দায়িত্ব গ্রহণের পর কত দ্রুত কাজ শুরু করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য কী ধরনের পদক্ষেপ নেন। রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি এবং পরিকাঠামো উন্নয়নের বিষয়ে
নতুন সরকারের কাছ থেকে বড় প্রত্যাশা করছেন। পশ্চিমবঙ্গের নতুন শিল্পমন্ত্রী তাপস রায় ঘোষণা করেছেন যে রাজ্যে শিল্পায়নকে নতুন গতি দিতে টাটা গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীগুলিকে আবার পশ্চিমবঙ্গে বিনিয়োগে উৎসাহিত করা হবে। তার এই মন্তব্য রাজনৈতিক ও অর্থনৈতিক দুই মহলেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই প্রসঙ্গ সামনে আসতেই অনেকের মনে 2008 সালের সিঙ্গুর বিতর্কের কথা ফিরে এসেছে। তখন টাটা মোটরস তাদের ছোট গাড়ি ন্যানো প্রকল্পের জন্য সিঙ্গুরে কারখানা গড়ার পরিকল্পনা করেছিল, কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে তীব্র আন্দোলন ও রাজনৈতিক সংঘাতের কারণে প্রকল্পটি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরে গুজরাটে স্থানান্তরিত হয়। বিশ্লেষকদের মতে টাটা গ্রুপের প্রত্যাবর্তনের প্রশ্নটি শুধু একটা কোম্পানির বিনিয়োগ নয়, এটা বাংলার শিল্প পরিবেশ সম্পর্কে জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে একটা বড় বার্তা হিসেবেও দেখা হচ্ছে। যদি টাটা গ্রুপ নতুন কোনো প্রকল্প নিয়ে বাংলায় আসে, তাহলে অন্যান্য বড় শিল্প সংস্থাও রাজ্যে বিনিয়োগের বিষয়ে নতুন করে ভাবতে পারে। শিল্পমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকার শিল্পবান্ধব পরিবেশ তৈরির দিকে গুরুত্ব দেবে। জমি, পরিকাঠামো, বিদ্যুৎ পরিবহন এবং প্রশাসনিক অনুমোদনের মতো বিষয়গুলো সহজ করার চেষ্টা করা হবে, যাতে বিনিয়োগকারীরা দ্রুত কাজ শুরু করতে পারেন। অর্থনীতিবিদদের মতে বড় শিল্প এলে শুধু সরাসরি চাকরি তৈরি হয় না, বরং তার সঙ্গে যুক্ত ছোট ও মাঝারি শিল্প, পরিবহন, হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন পরিষেবা খাতেও কর্মসংস্থান বাড়ে। ফলে রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছে, শুধুমাত্র ঘোষণা করলেই হবে না, বাস্তবে শিল্পপতিরা কতটা আস্থা দেখান এবং কতটা বিনিয়োগ আসে সেটাই হবে আসল পরীক্ষা। কারণ অতীতের অভিজ্ঞতা এখনও অনেক বিনিয়োগকারীর মনে রয়েছে। আগামী কয়েক মাসে সরকার শিল্পনীতিতে কী পদক্ষেপ নেয় এবং টাটা গ্রুপ বা অন্যান্য কোনো বড় সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা কতদূর এগোয়, সেদিকেই এখন নজর থাকবে রাজনৈতিক ও শিল্প মহলের। যদি এই উদ্যোগ সফল হয়, তাহলে তা পশ্চিমবঙ্গের শিল্প ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হতে পারে। পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 4,000 কোটি টাকার একটা বড় গ্রামীণ উন্নয়ন প্যাকেজ অনুমোদন করেছে। এই সিদ্ধান্তকে রাজ্যের গ্রামীণ অর্থনীতি, পরিকাঠামো এবং কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী এই অর্থ মূলত গ্রামীণ সড়ক নির্মাণ, আবাসন প্রকল্প, কৃষি উন্নয়ন, পানীয় জল, পেনশন এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা হবে। এর ফলে রাজ্যের বহু গ্রাম সরাসরি উপকৃত হতে পারে। সবচেয়ে বড় অংশের অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে। বহু এলাকায় এখনও যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় কৃষক, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হন। নতুন রাস্তা তৈরি হলে বাজার, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত অনেক সহজ হবে। এই প্যাকেজের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রধানমন্ত্রী আবাস যোজনা জন্য বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে বহু দরিদ্র পরিবার নতুন পাকা ঘর পাওয়ার সুযোগ পেতে পারে। সরকারি হিসাব অনুযায়ী লক্ষাধিক পরিবারের আবাসন সুবিধা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি খাতে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সেচ ব্যবস্থা, কৃষি অবকাঠামো এবং গ্রামীণ উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হতে পারে। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিকভাবেও এই ঘোষণা গুরুত্বপূর্ণ। কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে এত বড় আর্থিক অনুমোদন নতুন রাজনৈতিক আলোচনা তৈরি করেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই এই সিদ্ধান্তকে নিজেদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুমোদিত অর্থ কত দ্রুত প্রকল্পে ব্যবহার করা হয় এবং বাস্তবে গ্রামের মানুষ কতটা সুবিধা পান। কারণ কাগজে বরাদ্দ ঘোষণা যতই বড় হোক, তার প্রকৃত প্রভাব নির্ভর করবে মাঠ পর্যায়ে কাজের গতির ওপর। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতায় প্রায় 10 লক্ষ নতুন বাড়ি নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ এলাকার গৃহহীন ও কাঁচা ঘরে বসবাসকারী দরিদ্র পরিবারগুলিকে পাকা বাড়ি প্রদান করা। দীর্ঘদিন ধরে রাজ্যের আবাসন প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক বিতর্ক চলছিল। তবে নতুন বরাদ্দ এবং প্রশাসনিক প্রক্রিয়া এগোনোর ফলে
বহু পরিবার নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী যেসব পরিবার এখনও পাকা বাড়ির সুবিধা পায়নি এবং সরকারি তালিকায় যোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে। প্রতিটি বাড়ি নির্মাণের জন্য নির্দিষ্ট আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। গ্রামের বহু মানুষ এখনও টিন, মাটির বা জরাজীর্ণ ঘরে বসবাস করেন। বর্ষাকালে জল ঢোকা, ঝড়ের ক্ষতি এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে তাদের জীবনযাত্রা কষ্টকর হয়ে ওঠে। নতুন পাকা বাড়ি তাদের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষজ্ঞদের মতে এত বড় আবাসন প্রকল্প শুধু সামাজিক উন্নয়নই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডে বাড়াবে। বাড়ি নির্মাণের সঙ্গে যুক্ত রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক, ইট বালি এবং সিমেন্ট ও অন্যান্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাবে, ফলে স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে। তবে বিরোধীরা দাবি করছে প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন এবং অর্থ বণ্টনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অতীতে বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠায় এবার প্রশাসনের ওপর বাড়তি নজর থাকবে। আগামী কয়েক মাসে প্রকল্পের কাজ কত দ্রুত শুরু হয় এবং বাস্তবে কত পরিবার নতুন ঘর পায়, সেটাই হবে সবচেয়ে বড় বিষয়। যদি পরিকল্পনা অনুযায়ী কাজ এগোয়, তাহলে এটা পশ্চিমবঙ্গের গ্রামের উন্নয়নের অন্যতম বৃহত্তম আবাসন উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকের সবচেয়ে বড় খবরগুলোর মধ্যে একটা হলো তৃণমূল কংগ্রেসের ভেতরে সাংসদদের বিদ্রোহ। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী তৃণমূলের একদল সাংসদ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা পৃথক গোষ্ঠীর তৈরির পথ এগোচ্ছেন। এই গোষ্ঠীর সঙ্গে 19 জন সাংসদের নাম জড়িয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। লোকসভায় তৃণমূলের মোট সাংসদের একটা বড় অংশ যদি সত্যি এই গোষ্ঠীর সঙ্গে থাকে, তাহলে তা দলের জন্য বড় ধাক্কা হতে পারে। বিদ্রোহী শিবিরের দাবি, তারা সংসদে আলাদা ব্লক হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করেছেন। এই ঘটনায় যেসব নাম সামনে এসেছে তাদের মধ্যে রয়েছে ইস্যু পাঠান, সায়নী ঘোষ এবং সিনহা মতো পরিচিত মুখ। যদিও রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং দলীয়ভাবে সব দাবির বিষয়ে বিতর্ক চলছে। বিদ্রোহী সাংসদদের একটা অংশ বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে বলে খবর। তবে পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছে যে বিদ্রোহী সাংসদদের সরাসরি বিজেপিতে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই সংকট সামাল দিতে সক্রিয় হয়েছে। দলের অভ্যন্তরীণ অসন্তোষ, নির্বাচনী ফলাফল এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি ভাঙন আরও বাড়ে, তাহলে তা শুধু তৃণমূল নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। লোকসভায় সংখ্যার সমীকরণ, বিরোধী জোটের ভবিষ্যৎ এবং 2029 সালের রাজনৈতিক প্রস্তুতির ওপর এর প্রভাব পড়তে পারে। এখন সবার নজর থাকবে এই প্রশ্নে, এটা কি শুধুই সাময়িক বিদ্রোহ, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পুনর্বাসনের সূচনা? আগামী কয়েকদিনেই তার উত্তর অনেকটাই পরিষ্কার হতে পারে। বুধবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে প্রায় 90 মিনিটের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর তৃণমূলের একটা ছবি প্রকাশ করে, যেখানে দুই নেতাকে একসঙ্গে দেখা যায়। এই বৈঠক এমন এক সময় হয়েছে যখন তৃণমূলের ভিতরে সাংসদ ও নেতাদের বিদ্রোহ নিয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। ফলে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন বিরোধী শিবিরকে আরও ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যেই এই আলোচনা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করা। দলীয় সোশ্যাল মিডিয়া পোস্টেও শেয়ার কমিটমেন্ট বা যৌথ প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। তবে বৈঠকের পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় যে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে কিনা। এমনকি দুই দলের সম্ভাব্য জোট বা একীভূত হওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও তৃণমূল নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে কংগ্রেসের সঙ্গে দল মিশে যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এ ধরনের খবর ভিত্তিহীন। দল আনুষ্ঠানিকভাবে সব ধরনের মার্জার জল্পনা খারিজ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক
অস্থিরতার মধ্যে তৃণমূল জাতীয় স্তরে নতুন সমীকরণ খুঁজছে কিনা সেই প্রশ্ন। বিশেষ করে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এখন নজর থাকবে কয়েক দিন তৃণমূল ও কংগ্রেসের সম্পর্ক কোন দিকে যায় এবং এই বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ছিল নাকি ভবিষ্যতের বড় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বুধবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়। দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তার মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাংশ সাংসদের বিদ্রোহের খবর সামনে আসার পর শতাব্দী রায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ইঙ্গিত দেন যে দলের মধ্যে কিছু নেতা ব্যক্তিগত স্বার্থে কাজ করছেন এবং সাধারণ কর্মীদের অনুভূতির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এই মন্তব্য দ্রুত রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। শতাব্দী রায় আরও বলেন, যারা দীর্ঘদিন দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং মাঠে কাজ করেছেন তাদের মতামত অনেক ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে না। তার বক্তব্যকে অনেকেই দলের অভ্যন্তরীণ অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের ভেতরে চলমান অস্থিরতার সময় এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দলের পরিচিত ও জনপ্রিয় মুখ হওয়ায় তার বক্তব্য সাধারণ কর্মী ও সমর্থকদের মধ্যেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। দলীয় সূত্রের দাবি, মতবিরোধ থাকলেও তার দলীয় কাঠামোর মধ্যেই সমাধান করা হবে এবং বিরোধীরা বিষয়টিকে অতিরঞ্জিত করছে। বিরোধী দলগুলো অবশ্য এই মন্তব্যকে হাতিয়ার করে দাবি করেছে যে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট এখন প্রকাশ্যে চলে এসেছে। বিশেষ করে সাম্প্রতিক সাংসদ বিদ্রোহের খবরের সঙ্গে শতাব্দী রায়ের বক্তব্যকে জুড়ে দেখা হচ্ছে। এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে শতাব্দী রায়ের মন্তব্যের পর দলীয় নেতৃত্ব কী পদক্ষেপ নেয় এবং চলমান অস্থিরতা সামাল দিতে তৃণমূল কতটা সফল হয়। আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহ পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। 10 জুন 2026 ভারতের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। তিনি 4399 দিন ধরে নির্বিচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে জওহরলাল নেহেরুর 4398 দিনের রেকর্ড অতিক্রম করেছেন। মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন 26 মে 2014 সালে। এরপর 2019 ও 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের দেশের নেতৃত্বে আসেন। এই ধারাবাহিক নির্বাচনী সাফল্যই তাকে এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছে দিয়েছে। এই উপলক্ষে দিল্লিতে এনডিএর বৈঠকে মোদী বলেন, এত দীর্ঘ সময় দেশের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য সর্বোচ্চ সৌভাগ্য। তিনি আরও বলেন, জনগণই তার কাছে ঈশ্বরের প্রতীক এবং এই দীর্ঘ যাত্রা একার নয় বরং একটা সম্মিলিত যজ্ঞ। মোদীর এই রেকর্ডকে কেন্দ্র করে বিজেপি এবং এনডিএর নেতারা দেশ জুড়ে উদযাপন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভাও একটি বিশেষ প্রস্তাব গ্রহণ করে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এই ঘটনাকে ভারতীয় গণতন্ত্রের একটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও এই খবর ব্যাপক সাড়া ফেলেছে। রাশিয়ার ক্রেমলিন প্রকাশ্যে মোদীকে অভিনন্দন জানিয়ে তার আমলে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও দারিদ্র্য হ্রাসের প্রশংসা করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তবে বিরোধী দলগুলোর একাংশ বলছে, শুধুমাত্র দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নয়, সরকারের কার্যকারিতা ও নীতির ফলাফল দিয়েই নেতৃত্বকে বিচার করা উচিত। ফলে এই রেকর্ড যেমন প্রশংসা পেয়েছে, তেমনি রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এখন রাজনৈতিক মহলের নজর 2029 সালের লোকসভা নির্বাচনের দিকে, কারণ এই ঐতিহাসিক রেকর্ড মোদীর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করলেও আগামী বছরগুলোতে তার সরকার দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক কূটনীতিতে কী ফলাফল দেখাতে পারে সেটাই হবে সবচেয়ে বড় প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে
পরে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।